আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পজিটিভ থাকায় স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন। তার অন্তিম যাত্রায় বেদনাবিধুর দীর্ঘদিনের সহযাত্রীরা। করোনার উপসর্গ নিয়ে মুন্সিগঞ্জের মীরকাদিমে এক বৃদ্ধের মৃত্যু। আইসোলেশন থেকে ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও করোনা পজিটিভ খাগড়াছড়ির এক যুবক। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 3,03,000 ছাড়িয়েছে। আক্রান্ত 45,27,000-এর উপরে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে অ্যান্টিবডি টেস্টকে ইতিবাচক বলছে যুক্তরাজ্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুর পরে করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। বিদায় নিলেন একজন বাতিঘর, অবসান হলো একটি অধ্যায়ের। দেশ হারালো একজন গুণী মানুষ ও শিক্ষাবিদকে। একজন সক্রিয় চিন্তার মানুষ, বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। তিনি শিক্ষকের শিক্ষক, লিডার অফ দ্য লিডার্স। আকাশের মতো বিশাল এই মানুষটির তুলনা তিনি নিজেই। শুধু বাংলাদেশের নয়, ওপার বাংলায় এমনকি নিখিল বিশ্বে তিনি পণ্ডিতজন হিসেবে খ্যাত। মাটির তারাদের তালিকা থেকে একজন আনিসুজ্জামান স্যার বিদায় নিলেন দূর আকাশে। এ যেন বাংলাদেশের ধরণীতে জ্ঞানী ও গুণীজনের খরা। ওই আকাশের তারাদের ভিড়েই এখন খুঁজে ফিরতে হবে একজন আনিসুজ্জামানকে। কত বছরে একজন আনিসুজ্জামান সাহেবের মতো লোক তৈরি হবে সেটাও আমরা বলতে পারি না। পণ্ডিত হিসেবে, মানুষ হিসেবে, গবেষক হিসেবে এবং একজন প্রতিবাদী দেশপ্রেমিক হিসেবে এবং কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তিনি ছিলেন প্রকৃতপক্ষেই আমাদের এক শক্তিশালী হাতিয়ার এবং জ্ঞানের ক্ষেত্রে বাতিঘর। পরিণত বয়সে মৃত্যু, তবুও যেন একটা শূন্যতা, একটা হাহাকার মনের মধ্যে স্যারের জন্য। তার অন্তিম যাত্রাপথে বেদনা বিধুর দীর্ঘদিনের সহযাত্রীরা। একটা শূন্যতা তো রেখে গেলেন, একটা বিশাল শূন্যতা। অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ দরকার, এখানে সাম্য থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, প্রত্যেকের বিবেকটাকে জাগ্রত করতে হবে। এই চিন্তাগুলি তো স্যারের ছিল। এগুলি যদি আমরা সবার কাছে ছড়িয়ে দিই তাহলে হয়তো তার শূন্যতাটা আমরা কিছুটা হলেও পূর্ণ করতে পারবো, তার অভাববোধটা অত তীব্র হবে না। শুক্রবার সকাল 10:15টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে একটি বিশেষ টিম অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ নিয়ে যায় আজিমপুর কবরস্থানে। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়। জাতীয় পতাকায় আবৃত করা হয় প্রয়াত এই বরেণ্য ব্যক্তিত্বের মরদেহ। তারপর জানাজা শেষে নিরাপত্তার বিশেষ নিয়ম মেনে তার বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় গুণী এই শিক্ষাবিদকে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে মুন্সিগঞ্জের মীরকাদিমে মারা গেছেন এক বৃদ্ধ। জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়ার কয়েক ঘন্টা পরই খাগড়াছড়িতে করোনা পজিটিভ পাওয়া গেছে এক যুবকের। করোনা উপসর্গ নিয়ে শুক্রবার ভোরে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার মীরাপাড়া এলাকায় জাহাঙ্গীর ব্যাপারী নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া মুন্সিগঞ্জ জেলায় নতুন 23 জন সহ মোট আক্রান্ত 353 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 নারী চিকিৎসক, 3 পুলিশ ও 1 সাংবাদিক সহ আরও 61 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত 573 জন আক্রান্ত, সুস্থ হয়েছেন 89 জন। রাজশাহীর বাগমারায় নতুন 2 জন সহ মোট শনাক্ত 19 জন। 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 9 জনকে। ময়মনসিংহ মেডিকেলে আরও 3 চিকিৎসক ও 4 নার্স সহ 14 জনের করোনা শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 260 জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়ার কয়েক ঘন্টা পরই আবারও করোনা পজিটিভ পাওয়া গেছে খাগড়াছড়ির এক যুবকের। তাকে আবারও পানছড়ি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। এদিকে রাঙামাটি সদর হাসপাতালের এক নার্স সহ জেলায় নতুন 11 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 25 জনে। নরসিংদীতে নিয়মিত পাওয়া যাচ্ছে না করোনা পরীক্ষার রিপোর্ট। 12 মে ঢাকায় পাঠানো নমুনাগুলোর মধ্যে আজ আরও 9 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ফেনীতে নতুন 2 জন সহ শনাক্ত 28 জন।
নোয়াখালীতে আরও ১৯ জন সহ আক্রান্ত ৯৭ জন। ঝালকাঠির কাঠালিয়ায় হোম কোয়ারেন্টিন থেকে পালিয়েছেন এক করোনা রোগী। তার বাড়িসহ আশপাশের ১১টি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩৩৮টি রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত হয়েছেন ২ জন। টাঙ্গাইলে ডাক্তার, পুলিশ, সাংবাদিক সহ মোট আক্রান্ত ৭৫ জন। বগুড়ার শিবগঞ্জে আরও ২ নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত ৫৯ জন, সুস্থ হয়েছেন ১০ জন। দিনাজপুর সদরে এক দম্পতির করোনা শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে নতুন ১২ জন সহ আক্রান্ত ৭৫ জন, সুস্থ হয়েছেন ৪১ জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম, সাতক্ষীরা, বান্দরবান ও মুন্সিগঞ্জ থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামে কিন্তু লাফিয়ে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৩ জন এবং এরই মধ্যে কিন্তু শিশুসহ মারা গেছে ২৮ জন। একটি বিষয় জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় যে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নারী চিকিৎসক রয়েছেন, একজন সাংবাদিকও রয়েছেন এবং ৩ পুলিশ সদস্য রয়েছেন। সাতক্ষীরা জেলা থেকে আজ পর্যন্ত মোট ৫২৭ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩৪৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে 2টি পজিটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে। বাড়ি এবং পাড়া দুটোকেই সুরক্ষিত রাখার জন্য পাহাড়িরা এভাবেই বাঁশের বেড়া দিয়ে লকডাউন করে রেখেছে গত ২৬শে মার্চ থেকে। এই পর্যন্ত এখনও পর্যন্ত অনেক পরিবার, অনেকগুলো পাড়ায় এখনো পর্যন্ত লকডাউন অবস্থায় আছে। মুন্সিগঞ্জের সদরের মিরকাদিমে আজ সকালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ২৩ করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৩ জনে। এর মধ্যে মারা গিয়েছে ১৩ জন এবং পল্লী বিদ্যুতের জিএম, সদর থানার ওসি তদন্ত সহ সুস্থ হয়েছেন আরও ৩৭ জন। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে কথা বলেন। ইতিমধ্যে যারা মারা গেছেন ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত্যুবরণ করেছে, কিন্তু মৃত্যুর পর পরীক্ষা করে দেখা যাচ্ছে কেউ পজিটিভ ও কেউ নেগেটিভ। জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে প্রতিনিধির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। অনেকে নানান শারীরিক জটিলতা, স্বাভাবিক মৃত্যু বরণ করছে। এ সকল মৃত্যু নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি অপতৎপরতা লিপ্ত হয়েছে। জাতীয় তথ্য ভাণ্ডারের সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে টুইস্ট করে অপপ্রচারমূলক কথা, গুজব রটনা করে যাচ্ছে। করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে কিংবা সচেতন করতে কোনো পদক্ষেপ নেয়নি সরকার, অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলী এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। বলেন, করোনার দুর্যোগ মোকাবেলায় সরকার কোনো পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করে দিয়েছে। এতে মানুষ বিভ্রান্তিতে পড়ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সরকার উন্নয়নের কথা বললেও কার্যত বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন বা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। এতে দুর্ভোগে পড়ছেন করোনা আক্রান্তরা। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সামর্থ্য অনুযায়ী বিএনপি জনগণের পাশে রয়েছে বলেও জানান রিজভী। আমাদের দেশে এই আক্রমণ হওয়ার আগে অন্যান্য দেশে হয়েছে, বিশেষ করে চায়নাতে হয়েছে, অন্যান্য দেশে। তো সেই সব দেশে তারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছেন অথবা কিভাবে নিয়ন্ত্রণ করা দরকার, সেই বিষয়গুলি আপনার বড় বড় চিকিৎসক, গবেষক তারা ইতিমধ্যে বলা শুরু করেছে। তো সেই অভিজ্ঞতা নিয়ে সরকার নানা ধরনের পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু সরকার সেই পদক্ষেপগুলো নেয়নি। আমরা দেখেছি ত্রাণ বিতরণের নামে তাদের নিজেদের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ইউপি চেয়ারম্যান মেম্বাররা এর মধ্যে যুক্ত ছিলেন এবং তাদের পরে কি হলো যে আমরা দেখছি তাদের বাড়ি থেকে চাল পাওয়া যাচ্ছে।
শপিং মল ও বিপণী বিতানগুলোতে স্বাস্থ্যবিধি মানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা ও বিক্রেতার মাঝে। তবে কোনো কোনো মার্কেট স্বাস্থ্যবিধি মেনে খোলা হলেও অনেক শপিং মলে নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এ মাসের 10 তারিখ থেকে শপিং মল ও বিপণী বিতানগুলো ছাড়পত্র পায় বেচাকেনায়। তবে স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু শর্ত জুড়ে দেয় সরকার, যা কঠোরভাবে মানার হুঁশিয়ারিও দেওয়া হয়। শপিং মলে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থেকে শুরু করে জীবাণুনাশক স্প্রে, এমনকি তাপমাত্রা মাপারও ব্যবস্থা রয়েছে অনেক বড় বড় বিপণী বিতানগুলোতে। তারপরও মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। যদি তারা একটু হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করতো বা একটু স্প্রে ব্যবস্থা করতো তাহলে আমার আরেকটু সুবিধা হতো। সিকিউরিটি সিস্টেম বা স্যানিটাইজেশন সিস্টেম, হেলথ সিস্টেম, ইটস এনাফ। অনেক মার্কেট কর্মকর্তা স্বাস্থ্যবিধি দুর্বলতার কথা স্বীকারও করেন। জীবাণুনাশক যে গেট, বডিতে জাম আছে, সেটার জন্য কোনো ব্যবস্থা নেই আপনাদের? সেটার জন্য আমরা ব্যবস্থা করতে পারবো, সমস্যা নাই। যদি ওভাবে করে নেই, আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি 100% এই হয় না অনেক ক্ষেত্রে। পুলিশ বলছে স্বাস্থ্যবিধি না মানলে কোনোভাবেই খুলতে দেওয়া হবে না মার্কেট। নো মাস্ক নো এন্ট্রি। কেউ যদি মাস্ক ছাড়া আসে তাহলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, মাস্ক কিনে পরে তারপর তাকে ঢুকতে হবে। এদিকে রাজধানীতে সাধারণ মানুষ ও যানবাহনের উপস্থিতি অনেক আগে থেকে প্রমাণ করেছে দুর্বল হয়ে পড়েছে লকডাউন। তারপরও করোনা থেকে মানুষকে সুরক্ষায় তৎপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্পেশালি ইনশিওর করছি কেউ যেন মাস্ক এবং গ্লাভস ব্যতীত বাইরে না আসে, এবং বাইরে আসলে একটা মিনিমাম পসিবল সময় যেন তারা বাইরে স্পেন্ড করে এবং তারা কাজ শেষে যেন দ্রুত বাসায় চলে যায়। তাদের এই তৎপরতায় হয়তো বাঁচবে কোনো না কোনো প্রাণ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের দেশে দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 3,03,000 ছাড়িয়েছে। আক্রান্ত 45,40,000-এর ওপরে, আর সুস্থ হয়েছেন 17,11,000-এর বেশি মানুষ। করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 24 ঘন্টায় কমপক্ষে 1,715 জন মারা গেছেন। এই নিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা 87,000-এর কাছাকাছি, আক্রান্ত 14,57,000-এর বেশি। সবচেয়ে নাজুক নিউ ইয়র্কের অবস্থা গেল কয়েকদিনে কিছুটা উন্নতির দিকে থাকলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে নিউ জার্সিতে। করোনার প্রভাবে শিশুদের মধ্যে গুরুতর সংক্রমণের আভাস দিয়ে চিকিৎসকদের সতর্ক করেছে মার্কিন রোগতত্ত্ব বিভাগ সিডিসি। এক্ষেত্রে শিশুদের জ্বরের পাশাপাশি হার্ট, কিডনি ও ফুসফুসের সমস্যা সৃষ্টির প্রমাণ পেয়েছেন গবেষকরা। ব্রাজিলে উদ্বেগজনক দিকে মোড় নিতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। বুধবার সেখানে সর্বোচ্চ 13,944 জন আক্রান্ত ও 835 জন মারা যান। আরও 428 জন মারা যাওয়ায় যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 33,614 জনে। লকডাউন শিথিলের প্রক্রিয়ায় থাকা ফ্রান্সে মারা গেছে আরও 351 জন। এতে মৃতের সংখ্যা বেড়ে 27,500-এর কাছাকাছি। এছাড়া ইতালিতে 262 ও স্পেনে 217 জন মারা গেছেন। গেল এক মাসে করোনায় প্রাণহানি শূন্যের ঘরে থাকার সুখবর দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তিস্থল সন্দেহে আলোচনায় থাকা চীন। দেশটিতে এই যাবৎ মারা গেছেন 4,633 জন। এদিকে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে অ্যান্টিবডি টেস্টকে ইতিবাচক ডেভেলপমেন্ট হিসেবে দেখছে যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্য বিভাগ এই পরীক্ষা শুরু করার অনুমোদন দিয়েছে। অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তির রক্তের প্লাজমা ব্যবহার করে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করাতেই এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিয়েছে দেশটি। করোনা ভাইরাস সংক্রমণের একটি রূপ হলো অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ কিছু কিছু আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় করোনা ভাইরাস পরাস্ত হয়ে অ্যান্টিবডি তৈরি হয়। লক্ষণ প্রকাশ না পাওয়া অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তিরা অজান্তেই অন্যদের করোনা আক্রান্ত করতে পারে। পরীক্ষার মাধ্যমে জানা যাবে কার শরীরে করোনার অ্যান্টিবডি আছে, অর্থাৎ রক্তে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি টাইটার আছে। এর জন্য পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করেছে সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি রোশ ইন্টারন্যাশনাল। একে ইতিবাচক আখ্যা দিয়ে এরই মধ্যে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিয়েছে। অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তির রক্তের প্লাজমা ব্যবহার করে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা সম্ভব। কারা করোনা আক্রান্ত তা জানতে ও আলাদা করতেই নয়, বরং আক্রান্তদের চিকিৎসা করতে সুস্থ সবল অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তির রক্তের প্লাজমা ব্যবহারের জন্য এই পরীক্ষা পদ্ধতির অনুমোদন দিল ব্রিটেন। অ্যান্টিবডি সমৃদ্ধ ব্যক্তিরা নির্বিঘ্নে ঘরের বাইরে কাজ করতে পারবে। তাদের আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। বিশ্বের অন্যান্য দেশে এ পরীক্ষা পদ্ধতি প্রয়োগের জোর দাবি রয়েছে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ইমিউনিটি পাসপোর্ট আখ্যা দিয়ে বলেছে, পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় এ পদ্ধতির উপর এককভাবে নির্ভর করা ঠিক নয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
সীমিত সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে চলছে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ। যদিও নিয়োগের অভাবে বেকার বসে আছেন প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া পাননি তারা। দিন যত যাচ্ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। পরিস্থিতি বিবেচনায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হারও বাড়ছে। কিন্তু বাস্তবতা হলো প্রায় 10 বছর ধরে নিয়োগ না হওয়ায় পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট নেই সরকারের হাতে। এ সংক্রান্ত তথ্য বড় ভয়াবহ। সিলেটের হবিগঞ্জ জেলার 9টি উপজেলায় নমুনা সংগ্রহে কাজ করছেন মাত্র একজন টেকনোলজিস্ট। সেখানে 20টি পদের 16টিই শূন্য। দেশের আরও অনেক জায়গায় এই অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে সরকারি 30,000 চিকিৎসকের বিপরীতে 1,50,000 মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছেন মাত্র 5,165 জন। প্রশিক্ষিত 30,000 বেকার মেডিকেল টেকনোলজিস্ট যেখানে আছে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দিয়ে একদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদেরকে নমুনা সংগ্রহ করানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা টোটালি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার নির্বাহী আদেশে যেভাবে চিকিৎসক এবং নার্সদেরকে নিয়োগ দিয়েছেন, সেই একই প্রক্রিয়ায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা মেডিকেল টেকনোলজিস্টদেরকে নিয়োগ প্রদান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি। ফার্মাসিস্টদের অবস্থাও প্রায় এরকমই। দেশে গ্রাজুয়েট ফার্মাসিস্ট আছেন 25,000, এর মধ্যে এ গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট 18,000। WHO এর নির্দেশনা অনুযায়ী যে কোনো হাসপাতালে 25 জন রোগীর বিপরীতে একজন ফার্মাসিস্ট রাখা বাধ্যতামূলক। কিন্তু হাসপাতালগুলোতে প্রশিক্ষিত ফার্মাসিস্টের চরম আকাল। তারা জানিয়েছেন, করোনার এই দুর্যোগে অন্তত 300 গ্রাজুয়েট ফার্মাসিস্ট স্বেচ্ছাসেবক হিসেবে কিংবা নিয়োগ সাপেক্ষে কাজ করতে আগ্রহী। এটিকে খুবই ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরাও। আমরা দেখতে পাই যে সারা বিশ্বে সব জায়গায় ডাক্তারদের পাশাপাশি ফার্মাসিস্টরা হসপিটালে কাজ করছে। একটা হসপিটালে যখন একজন ডাক্তার একটা প্রেসক্রিপশন লেখেন, সেই ওষুধটি যথাযথ প্রক্রিয়ায় যথাযথভাবে সঠিক মাত্রায় প্রয়োগ হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু জরুরি, এবং সেটি কিন্তু একজন ফার্মাসিস্ট দ্বারা একমাত্র সম্ভব। এখনো পর্যন্ত গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট হিসেবে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ এখনো বাংলাদেশে কোনো হসপিটালে হয়নি। জননেত্রী শেখ হাসিনা তিনি দেশের জনগণের কথা ভেবে এবং চিকিৎসা ব্যবস্থার কথা ভেবে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি বিবেচনা করবে। জনবল ঘাটতির কথা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেও। যেভাবে করোনার প্রাদুর্ভাব বাড়ছে তাতে পরিস্থিতি সামাল দিতে দক্ষ লোকবল বাড়ানোর দরকার মনে করছেন তিনি। তালিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছে, আমরা সেটাকে এখন বসে পোস্ট ক্রিয়েশনের ব্যবস্থা হচ্ছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনার এই কঠিন সময়ে ঘরে বসেই ডাক্তারের পরামর্শ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা মিলছে ডিজিটাল অ্যাপের মাধ্যমে। ডাক্তার ভাই নামে এই অ্যাপটির কল্যাণে হাসপাতালে না গিয়েও মিলতে পারে এই সেবা। এতে থাকছে না করোনা সংক্রমণের ঝুঁকিও। করোনা মহামারীতে মানুষের ভীত সন্ত্রস্ত সময়ে এমন উদ্যোগ আশার আলো দেখাচ্ছে দেশের মানুষকে। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। ডাক্তার ভাই স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম। এই সেবায় নিয়োজিত রয়েছেন প্রায় 2,500 চিকিৎসক। এতে রয়েছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য ও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা। যুক্ত রয়েছে দেশব্যাপী ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি এবং জীবন বীমা কোম্পানি। প্ল্যাটফর্মটির মাধ্যমে ঘরে বসেই মিলবে প্রয়োজনীয় চিকিৎসা। অ্যাপ ব্যবহার করে রোগীর আগের প্রেসক্রিপশন দেখানোর সুযোগ রয়েছে এই অ্যাপে। একজন চিকিৎসক রোগীকে দেখে সাথে সাথেই প্রেসক্রিপশন করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আমি ব্লাড প্রেশার এবং থাইরয়েডের সমস্যা আছে আমার, তো সেই জন্য আমি ডাক্তারের কাছে রেগুলার চেক আপেও যেতে পারছি না। এই সময় আমি খোঁজ পেলাম ডাক্তার ভাই অ্যাপে। এই অ্যাপটি ডাউনলোড করে আমি সরাসরি ডাক্তারের সাথে কথা বলে আমার প্রয়োজনীয় পরামর্শ নিতে পেরেছি। প্রায় 20 বছর ধরে আমি হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যা হচ্ছে। প্রায় আমাকে এটা চেক করতে রাখতে হয় এবং সেটা কাগজে আমি লিখে রাখি। মাঝে মাঝে কাগজটা হারিয়ে ফেলি। সেই ক্ষেত্রে এখন ডাক্তার ভাই অ্যাপ ইনস্টল করাতে সব তথ্যগুলো আমি এগুলো সেভ করে রাখতে পারি, আর হারিয়ে যাবার কোনো ভয় থাকে না। এই ব্যবস্থাটা আমাদের জন্য অনেক সুবিধা দিতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে খুবই কার্যকর হবে। এখন পর্যন্ত 1,20,000 মানুষ সেবা নিয়েছেন এই ডাক্তার ভাই অ্যাপ থেকে। সারা দেশে প্রায় 300 হাসপাতাল, ক্লিনিক রয়েছে এই কার্যক্রমের সাথে।
দেশের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে ডাক্তার ভাই অ্যাপের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এই অ্যাপে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আতঙ্কিত না হয়ে ঘরে বসে চিকিৎসা সেবা নিতে পারছেন। অডিও এবং ভিডিও কলের মাধ্যমে ডক্টরের সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা এবং দেশের 300টির বেশি হসপিটাল ডায়াগনোসিস সেন্টারে 40% ডিসকাউন্ট সুবিধা, এছাড়া 2500 ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা দিয়ে থাকি। আমাদের মেম্বারদের পরামর্শক্রমে আমরা ইতিমধ্যে প্যাথোলজি হোম সার্ভিস এবং মেডিসিন ডেলিভারি সার্ভিস আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। এই ডিজিটাল ব্যবস্থাপনায় শুধু সংকটকালীন নয়, রয়েছে সারা বছরই মানুষের এমন সেবা নেয়ার সুযোগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য সরকারের কাছে 1000 কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। কয়েক লাখ শিক্ষক ও কর্মচারীদের স্বার্থে ঈদের আগেই তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করছেন তারা। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ রেজাউল হক জানান, বাড়িওয়ালাদের বাড়ি ভাড়ার চাপ, শিক্ষক ও কর্মচারীদের বেতনের চাপ এবং তাদের পরিবারের অর্থকষ্ট, পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতর সব মিলিয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকরা রয়েছেন বিপাকে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনার সংক্রমণ কমলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2011 এবং সংশোধিত বিধিমালা 2012-এর আলোকে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিবন্ধন প্রক্রিয়া গতিশীল করতে হবে। এসব প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার স্বার্থে কিন্ডারগার্টেন বোর্ড গঠনের দাবিও জানানো হয়। একই সাথে প্রতিষ্ঠানগুলোতে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে পানি ও বিদ্যুৎ বিল আবাসিক হারে নির্ধারণের দাবিও জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতারা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় আমফানে রূপ নেওয়ার আভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাদেশ উপকূলেও আঘাত হানতে পারে এটি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি নিয়ে গেল 2 সপ্তাহে জোর আলোচনা চলছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আর শনিবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড় আমফানে। রবিবার পর্যন্ত এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে সোমবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার রাতে এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় প্রায় 160 কিলোমিটার। সম্ভাব্য ঘূর্ণিঝড় আমফানের গতিপথে থাকা উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া কেউ সাগরে থাকলে দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। ঝোড়ো বৃষ্টি ও বন্যার আভাস দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা পজিটিভ থাকায় স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন, তার অন্তিম যাত্রায় বেদনা বিধুর দীর্ঘদিনের সহযাত্রীরা। করোনার উপসর্গ নিয়ে মুন্সিগঞ্জের মীর কাদিমে এক বৃদ্ধের মৃত্যু, আইসোলেশন থেকে ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও করোনা পজিটিভ খাগড়াছড়ির এক যুবক। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 3,03,000 ছাড়িয়েছে, আক্রান্ত 45,39,000-এর ওপরে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে অ্যান্টিবডি টেস্টকে ইতিবাচক বলছে যুক্তরাজ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।